সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ইংরেজি বইয়ের প্রথম যে এক্সপিরিয়েন্সটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং এই এক্সপিরিয়েন্সটির নাম হচ্ছে অপিনিয়ন ম্যাটার্স। অপিনিয়ন ম্যাটার্স। অপিনিয়ন শব্দের অর্থ হচ্ছে মতামত, আর ম্যাটার শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয় বা কোনো ঘটনা। অপিনিয়ন ম্যাটার্স একসাথে যদি বলি তাহলে বলা যেতে পারে মতামত, বিষয় বা কোনো বিষয়ের মতামত বা মতামতের বিষয়, এভাবে বলা যেতে পারে। তো এখানে কয়েকটি বিষয় দেয়া আছে এবং সেগুলো সম্পর্কে আমাদের লিখতে হবে এবং মতামত দিতে হবে। পূর্বে এগুলোকে লেসন বলা হতো, বর্তমানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো আমরা শুরুতে যে ইনস্ট্রাকশন দেয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনটি আমরা একবার ভালো করে পড়ে নেব এবং সেই অনুসারেই কিন্তু আমাদের কাজটি করতে হবে। তো বাংলায় ইনস্ট্রাকশনটা নিচে দেয়া আছে, আমরা ভালো করে ইনস্ট্রাকশন পড়ে নেব। তো এখানে বলা আছে যে এই ইলাস্ট্রেশনগুলো আমাদের গ্রুপে ডিসকাস করতে হবে এবং সেগুলো এবং ওই মুহূর্তে, বিশেষ মুহূর্তে যদি তুমি উপস্থিত থাকতে তাহলে তুমি কি করতে এই ঘটনার সাথে রিলেটেড সেটাও তোমাকে বলতে হবে এবং শেষে এই লেখাগুলো গ্রুপ ওয়াইজ ক্লাসে উপস্থাপন করতে হবে, ক্লাসে এটার প্রেজেন্ট করতে হবে, সবার সাথে শেয়ার করতে হবে। তো এখানে ওয়ান ইজ ডান ফর ইউ একটা কিন্তু করে দেয়া আছে। তো আমরা ইলাস্ট্রেশনগুলো দেখে নিই। ইলাস্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে সচিত্র বর্ণনা, অর্থাৎ ছবি দেখে কিছু বলা বা বর্ণনা করা। নাম্বার ওয়ান ইলাস্ট্রেশনটা আমরা দেখছি এরকম একটা বন এর ছবি, এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। তো আমরা গেস করতে পারি এটা আমাদের সুন্দরবনের একটি দৃশ্য। ম্যানগ্রোভ ফরেস্ট শব্দের অর্থ হচ্ছে উপকূলীয় বনাঞ্চল, অর্থাৎ সমুদ্র উপকূলীয় বনাঞ্চল। নাম্বার টু ইলাস্ট্রেশন যেটি রয়েছে সেটি আমাদের সুপরিচিত, আমরা না গেলেও অন্তত সেখানে যদি আমরা না গিয়ে থাকি তারপরেও কিন্তু আমরা ছবি দেখে বুঝতে পারছি এটা জাতীয় স্মৃতিসৌধের ছবি। তো জাতীয় স্মৃতিসৌধ। নেক্সট ওয়ান ইলাস্ট্রেশন 3, এটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি। স্যাটেলাইট শব্দের অর্থ হচ্ছে উপগ্রহ। এবং লাস্ট ওয়ান ইলাস্ট্রেশন 4, এটি হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল এর ছবি। আলেকজান্ডার গ্রাহাম বেল যিনি টেলিফোন আবিষ্কার করেছেন তার এটা ছবি এবং এই ইলাস্ট্রেশনটিও আমাদেরকে বর্ণনা করতে হবে। ইলাস্ট্রেশন 1 অর্থাৎ ওই ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের সুন্দরবন সম্পর্কে এখানে এভাবে বোর্ড বইয়ে দেয়া আছে, আর বাকিগুলো যেমন ইলাস্ট্রেশন 2 এটা দেয়া নেই, এটা আমাদের নিজেদের লিখতে হবে গ্রুপ ওয়াইজ। এক একটা গ্রুপ এক একটা বিষয়ের উপরে লিখবে। তো প্রথমে ফ্যাক্ট 8-10টি সেন্টেন্স লিখবে এই বিষয়ের উপরে, তারপরে মতামত দিতে হবে। মাই থটস অন ইট, ফ্যাক্ট মানে ম্যাটার বা ঘটনা, মাই থটস অন ইট মানে হচ্ছে আমার অপিনিয়ন। অনুরূপভাবে ইলাস্ট্রেশন 3-4ও আমাদেরকে একইভাবে লিখতে হবে। তো শুরুতে আমরা ইলাস্ট্রেশন 1 যে বর্ণনাটা দেয়া আছে বইয়ে সেটা আমরা পড়ে নেব। দ্য ফ্যাক্ট, দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। এই সচিত্রটি বা ইলাস্ট্রেশনটি ম্যানগ্রোভ ফরেস্ট বা উপকূলীয় বনাঞ্চল সম্পর্কে প্রকাশ করেছে, দেখানো হয়েছে। ম্যানগ্রোভ ফরেস্ট, উপকূলীয় বনাঞ্চল। নেক্সট লাইন, these mangrove forests are usually grown in saline, muddy and partially waterlogged areas. সাধারণত এই ম্যানগ্রোভ ফরেস্টগুলো লবণাক্ত পানিতে এবং কর্দমাক্ত মাটিতে এবং পানি দ্বারা আবদ্ধ থাকে। ডিউ টু দ্য স্যালাইন সয়েল, লবণাক্ত মাটির হওয়ার কারণে দ্য রুটস of these forest trees are quite scattered and cannot go deep into the soil. এই সমস্ত বনের গাছপালার শিকড়গুলো খুব গভীরে যেতে পারে না এবং এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে।
Indonesia, Brazil, Australia and Niger account for 43% of the world's mangrove forest. ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজার পৃথিবীর ম্যানগ্রোভ ফরেস্টগুলোর মধ্যে প্রায় 43% এই দেশগুলোতে রয়েছে। Located in Bangladesh, the Sundarban is the single largest mangrove forest in the world. বাংলাদেশে অবস্থিত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সবচেয়ে বৃহত্তম, পৃথিবীতে সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট and is recognized by the world as a UNESCO World Heritage Site. ইউনেস্কোর যে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেই সাইটেও কিন্তু এটা স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এইভাবে লেখা রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে। এখানে 8-10টি সেন্টেন্স বা 7-8টি সেন্টেন্স রয়েছে। এই ইলাস্ট্রেশনটা তারপর কিন্তু আমাদেরকে লিখতে হবে এখন আমাদের সে অপিনিয়ন অর্থাৎ মতামত। মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। মাই থট অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। Personally, I find these different and unique forests a rare creation of nature. ব্যক্তিগতভাবে এই ফরেস্টগুলো অন্য ফরেস্ট থেকে আমি ভিন্ন দেখি এবং এটা ইউনিক, অদ্বিতীয়, যেরকম আর সাধারণত দেখা যায় না প্রকৃতির মধ্যে। উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস বাই এনি মিনস। যে কোনো মূল্যে আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে। অলসো দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্স মি টু ফাইট অ্যাগেনস্ট অল অডস অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এই ম্যানগ্রোভ ফরেস্ট আমাকে উৎসাহিত করে প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকা এবং একটা পৃথিবীতে একটা অবস্থান তৈরি করার ক্ষেত্রে আমাকে উৎসাহিত করে। তো এইভাবে নাম্বার 1 ইলাস্ট্রেশনটা দেওয়া আছে। এবার আমরা নাম্বার 2 ইলাস্ট্রেশনটা কিন্তু নিজেরা লেখার চেষ্টা করব। তো আমাদের নাম্বার 2 যে ইলাস্ট্রেশনটি রয়েছে সেটা আমরা আরেকবার দেখে আসি। সেটি হচ্ছে এইটি ইলাস্ট্রেশন 2, আমাদের ন্যাশনাল মেমোরিয়াল বা জাতীয় স্মৃতিসৌধের ছবি। এই সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে এবং আমাদের একটা মতামত দিতে হবে। তো আমি একটি ডামি অ্যান্সার লিখে রেখেছি। তোমরা ইচ্ছা করলে সেটি হুবহু লিখতে পারো, অথবা এর থেকে ভালো করে লিখতে পারো, অথবা টিচারের হেল্প নিতে পারো, অথবা সম্পূর্ণ নিজেরা লিখতে পারো। নিজেরা লিখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই যে এভাবে কিন্তু আমাদের সিস্টেম মেনটেন করে লিখতে হবে, যে প্রথমে লিখতে হবে ফ্যাক্ট, তারপর অপিনিয়ন। তো ইলাস্ট্রেশন 2 শুরুতে আমরা লিখব দ্য ফ্যাক্ট, মানে ঘটনাটা, বিষয়টা কি। দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস, একইভাবে আমরা শুরু করছি, দ্য ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ। এই ইলাস্ট্রেশনটি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধকে বর্ণনা করেছে। ইট ইজ অলসো নোন অ্যাজ জাতীয় স্মৃতিসৌধ, এটা জাতীয় স্মৃতিসৌধ হিসেবেও পরিচিত। ইট ইজ লোকেটেড ইন সাভার, এটা সাভারে অবস্থিত। অ্যাবাউট 35 কিলোমিটার্স নর্থ ওয়েস্ট অফ ঢাকা, ঢাকা থেকে উত্তর পশ্চিমে 35 কিলোমিটার দূরে এটা অবস্থিত। It was built to honor the brave men who laid down their lives for the freedom of the country in 1971. 1971 সালে যে সমস্ত সাহসী মানুষেরা স্বাধীনতা যুদ্ধের জন্য জীবন দিয়েছেন তাদের সম্মানে এটা নির্মাণ করা হয়েছে। ডিজাইন বাই আর্কিটেক্ট মইনুল হোসাইন। আর্কিটেক্ট মইনুল হোসাইন এটা ডিজাইন করেছেন। This striking structure is made up of 7 pairs of triangular walls. এই দৃষ্টিনন্দন স্থাপনাটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল দ্বারা তৈরি করা হয়েছে। 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল রয়েছে। Each pair
representing an important step in the freedom struggle. স্বাধীনতা সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস রয়েছে এই ইতিহাসের 7টি তাৎপর্যপূর্ণ ঘটনা নির্দেশ করে এই 7 জোড়া দেয়াল। The highest tip is 150 feet tall, সবচেয়ে উঁচু ওয়ালটি 150 ফিট উঁচু, রিমাইন্ডিং এভরিওয়ান দ্যাট দ্য সোলস অফ দোজ হিরোজ টাচ দ্য স্কাই। এটা মনে করিয়ে দিয়ে যেন এটা দাঁড়িয়ে আছে কি, যে আমাদের যে সমস্ত সাহসী বীরদের আত্মা যেন আকাশ টাচ করছে, স্পর্শ করছে। সারাউন্ডিং দ্য মেমোরিয়াল ইজ আ বিউটিফুল, এর চারপাশ অনেক সুন্দর। কোয়াইট লেক, শান্ত লেক রয়েছে। ওয়েল কেপ্ট গার্ডেন্স, এবং খুব সুসজ্জিত বাগান রয়েছে। হোয়ার পিপল ক্যান ওয়াক অ্যান্ড রিমেম্বার দ্য পাস্ট, যেখানে মানুষ হাঁটাচলা করতে পারে এবং অতীত নিয়ে ভাবতে পারে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের কথা ভাবতে পারে। এভরি ইয়ার অন আওয়ার ভিক্টোরি ডে, আমাদের বিজয় দিবসে প্রতি বছর, মেনি পিপল ইনক্লুডিং দ্য কান্ট্রিজ লিডার্স, অনেক মানুষ দেশের নেতৃবর্গ সহ, নেতা নেতৃবর্গ সহ, কাম হিয়ার, এখানে আসে, টু পে দেয়ার রেসপেক্টস টু দ্য ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে এখানে আসেন। এরপর এই বিষয়ে আমরা একটি মতামত দেব। তো এটা ছিল অ্যান্সার। এবার মতামত। মাই থটস অন দ্য ন্যাশনাল মেমোরিয়াল। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, আমি মনে করি ইট টিচেস ভিজিটর্স, এটা দর্শনার্থীদের শিক্ষা দেয়, স্পেশালি ইয়াং স্টুডেন্টস, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের, অ্যাবাউট দ্য কারেজ অ্যান্ড ডিটারমিনেশন দ্যাট শেপ দ্য নেশন, বিশেষ করে সাহস এবং সংকল্পের বিষয়ে যেটা আমাদের জাতিকে গঠন করেছে। দ্য ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ স্ট্যান্ডস নট অনলি অ্যাজ আ মনুমেন্ট টু দ্য পাস্ট, এই জাতীয় স্মৃতিসৌধ শুধু অতীতের ইতিহাসের জন্য স্থাপনা নয় বা ভাস্কর্য নয়, বাট অলসো অ্যাজ অ্যান ইন্সপায়ারেশন ফর দ্য ফিউচার, এটা ভবিষ্যতের জন্য উৎসাহ উদ্দীপনা, এনকারেজিং এভরিওয়ান টু চেরিশ অ্যান্ড প্রোটেক্ট দ্য ফ্রিডম, এবং সবাইকে এটা উৎসাহিত করছে স্বাধীনতাকে রক্ষা করতে এবং লালন করতে। তো এটা ছিল নাম্বার 2। একইভাবে আবার আমরা ইলাস্ট্রেশন 3টাও আমরা চর্চা করব। দেখি ইলাস্ট্রেশন 3টা কী রয়েছে, এই ছবিটা আমরা আরেকবার দেখে নিই। 3তে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে একটা ইলাস্ট্রেশন সেটা রয়েছে। এই সম্পর্কে এবার আমাদের লিখতে হবে এবং মতামত দিতে হবে ঠিক একইভাবে। এ বিষয়ে আমি একটি ডামি অ্যান্সার লিখে রেখেছি, তোমরা ইচ্ছা করলে হুবহু ওই অ্যান্সারটি ব্যবহার করতে পারো, অথবা তোমরা নিজের মতো করেও লিখতে পারো। নিজেরা লিখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। Illustration 3. The fact. This illustration depicts Bangabandhu Satellite 1. এই ইলাস্ট্রেশনটি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1কে নির্দেশ করে, বর্ণনা করে। ইট ইজ দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের প্রথম যোগাযোগ ভূ-উপগ্রহ। ইট ইজ নেমড আফটার বাই দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ দ্য নেশন। এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে নামকরণ করা হয়। ইট ওয়াজ লঞ্চড ইন 2018, এটা 2018 সালে লঞ্চ করা হয়, অর্থাৎ উৎক্ষেপণ করা হয় বা চালু করা হয় বাই দ্য আমেরিকান স্যাটেলাইট লঞ্চিং কোম্পানি স্পেস এক্স, আমেরিকার এই কোম্পানির দ্বারা এটি উৎক্ষেপণ করা হয়েছিল। থ্রো দ্য ফ্যালকন 9 রকেট,
এটা তাদের একটা রকেট, এই রকেটের মাধ্যমে এটা উৎক্ষেপণ করা হয়েছিল। ইট ওয়াজ লঞ্চড ফ্রম ফ্লোরিডা, ইউএসএ। এটা ইউএসএর ফ্লোরিডা শহর থেকে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল। অ্যালেনিয়া স্পেস স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিজাইনড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ইট। এই অ্যালেনিয়া স্যাটেলাইট কোম্পানি এটার ম্যানুফ্যাকচার করে, প্রস্তুত করে এবং এটা ডিজাইন করে। দ্য কস্ট অফ দিস প্রজেক্ট ইজ 2765.66 crore টাকা। তো এটার ব্যয় ধরা হয়েছিল এত টাকা। জয়দেবপুর অ্যান্ড বেতবুনিয়া স্টেশনস আর ওয়ার্কিং টুগেদার টু কন্ট্রোল দ্য স্যাটেলাইট সিস্টেম। তো এই এটার সিস্টেম অপারেট করার জন্য একসাথে অপারেট করছে জয়দেবপুর এবং বেতবুনিয়া স্টেশন। দিস উইল ব্রিং আ গ্রেট চেঞ্জ ইন দ্য কমিউনিকেশন সিস্টেম অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। আওয়ার ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশন সিস্টেম উইল বি স্ট্রং। আমাদের ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে। মোটামুটি এতটুকু আমি লিখেছি, সংগ্রহ করেছি এবং লিখেছি। এবার এর উপর একটু মতামত। মাই থটস অন দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। পার্সোনালি আই থিঙ্ক, ব্যক্তিগতভাবে আমি মনে করি, ইট ক্যান রিচ রিমোট অ্যান্ড রুরাল এরিয়াস অফ আওয়ার কান্ট্রিজ। এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত এর সুফল পৌঁছে যাবে। পিপল অফ আওয়ার কান্ট্রি উইল বি মোর বেনিফিটেড বাই ইউজিং দিস। এটা ব্যবহার করে আমাদের দেশের মানুষ আরও বেশি উপকৃত হবে। উই আর ভেরি এক্সাইটেড টু গেট দিস অপরচুনিটি। এই অপরচুনিটি বা এই সুযোগটা পেয়ে আমরা খুবই এক্সাইটেড, খুবই উৎসাহিত বা উত্তেজিত বা যেটাই বলবো আর কি, এক্সাইটেড। তো আমরা সরাসরি এই আনসারটিও লিখতে পারি অথবা আমরা নিজের মতো করে লিখতে পারি। এবার ইলাস্ট্রেশন 4। ইলাস্ট্রেশন 4-এ যে ইলাস্ট্রেশনটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল এর ছবি। এবং আলেকজান্ডার গ্রাহাম বেল, ওনার প্রধান ক্রেডিট হচ্ছে উনি টেলিফোন আবিষ্কার করেছেন। তো এখানে ফ্যাক্ট এবং অপিনিয়ন্সটা আমি লিখে রেখেছি, একটা ডামি আনসার। আমরা চলে যাচ্ছি সেখানে। ডামি আনসারটি আমরা দেখছি নাম্বার 4 কি লেখা রয়েছে। দ্য ফ্যাক্ট Alexander, illustration 4, the fact Alexander Graham Bell was a Scottish-born American inventor. আমেরিকান উনি একজন ইনভেন্টর ছিলেন, আবিষ্কারক ছিলেন। মূলত উনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, সেজন্য স্কটিশ বলা হয়েছে। সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার, এবং উনি ছিলেন বিজ্ঞানী এবং প্রকৌশলী। হু ইজ ক্রেডিটেড উইথ ইনভেন্টিং দ্য টেলিফোন, যার প্রধান ক্রেডিট হচ্ছে টেলিফোন আবিষ্কারক। হি ওয়াজ অলসো এ পায়োনিয়ার ইন দ্য ডেভেলপমেন্ট অফ হাইড্রোফয়েলস, অ্যারোনটিক্স অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস। তিনি কমিউনিকেশন টেকনোলজি, অ্যারোনটিক্স এবং হাইড্রোফয়েলস এদিকেও তিনি পথিকৃৎ ছিলেন। Bell was born in Edinburgh, Scotland in 1847 to a family of deaf educators. Bell 1847 সালে একটি বধির পরিবারে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ তার মা একজন বধির ছিলেন, ডিফ ছিলেন। His mother and wife were both deaf. ডিফ অর্থ হচ্ছে বোবা, যিনি কথা বলতে পারেন না। তার মা এবং ওয়াইফ দুজনেই বধির ছিলেন। অ্যান্ড দিস ইন্সপায়ার্ড হিম টু স্টাডি দ্য সায়েন্স অফ সাউন্ড, এবং এই বিষয়টাই তাকে উৎসাহিত করেছিল এই কী নিয়ে, সাউন্ড, যে সাউন্ড নিয়ে গবেষণা করতে, সায়েন্স অফ সাউন্ড নিয়ে পড়াশোনা করতে তাকে উৎসাহিত করেছিল। হি কন্ডাক্টেড
experiments on the transmission of sound waves. তো তিনি সাউন্ড এবং ওয়েভ নিয়ে এক্সপেরিমেন্টস করেছিলেন। অ্যান্ড ইন 1846 1876 সালে হি ইনভেন্টেড দ্য টেলিফোন আবিষ্কার করে ফেলেন। হি অলসো ইনভেন্টেড এ নাম্বার অফ আদার ডিভাইসেস, তিনি আরও অনেক ডিভাইস ইনভেন্টেড করেছিলেন, ইনক্লুডিং দ্য ফোনোগ্রাফস, দ্য মেটাল ডিটেক্টর অ্যান্ড দ্য ফটোফোন, এগুলোও তিনি আবিষ্কার করেছিলেন। অ্যান্ড হি পাস্ট অ্যাওয়ে ইন 1922 1922 সালে তিনি চিরবিদায় নেন। এক্সপিরিয়েন্স, মাই থটস অন আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট, উনি একজন গ্রেট সায়েন্টিস্ট ছিলেন। হি ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস তিনি ইনভেন্ট করেছিলেন। অ্যামং দেম টেলিফোন ইজ দ্য মোস্ট ইউজফুল ফর আস, টেলিফোনটা সবচেয়ে বেশি উপকারী আমাদের জন্য। হি ওয়াজ আ হার্ড ওয়ার্কিং অ্যান্ড কাইন্ড হার্টেড পারসন, তিনি ছিলেন কঠোর পরিশ্রমী এবং খুব দয়ালু হৃদয়ের মানুষ। ইন ফিউচার আই ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট লাইক হিম, ভবিষ্যতে আমি তার মতো একজন সায়েন্টিস্ট হতে চাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা আমাদেরকে ইলাস্ট্রেশনগুলো বর্ণনা করতে হবে, লিখতে হবে এবং ক্লাসে সেটা তুলে ধরতে হবে গ্রুপ ওয়াইজ। তো এগুলো একদিনেই যে সবগুলো আমরা করব এমনটি না, টিচাররা এই ক্লাসটি একদিনে সম্ভব না হলে 2 দিনে কমপ্লিট করবে, বা প্রয়োজনে সে আরও একটু সময় নিতে পারে, তার সুবিধামতো সময় সুবিধা অনুসারে 3 দিনও সে নিতে পারে এই ক্লাসটি। আমরা যে টিচারদের জন্য যে ইনস্ট্রাকশন রয়েছে সেটাতে যদি আমরা লক্ষ্য করি, তাই ইনস্ট্রাকশনগুলো দেয়া রয়েছে। Students will learn from the share opinions, instructions, কি রয়েছে ইনস্ট্রাকশনগুলো আমরা একবার দেখে নেই। অ্যারেঞ্জ দ্য স্টুডেন্টস ইন স্মল গ্রুপস অ্যান্ড পেয়ার্স, স্মল গ্রুপে ছাত্রদের অ্যারেঞ্জ করতে হবে। টু টেল দেম গো থ্রু দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন অ্যাক্টিভিটি, আমাদের ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হবে এবং ফলো দ্য ইনস্ট্রাকশন, সেই অনুসারে কিন্তু আমাদের ক্লাসটা কন্ডাক্ট করতে হবে। ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লাস অ্যান্ড মনিটর হোয়ার দে আর ওয়ার্কিং অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস, তো টিচার ঘুরে ঘুরে দেখবেন যে স্টুডেন্টরা ঠিকঠাক মতো এই কাজগুলো করছে কি না ইনস্ট্রাকশন অনুসারে। আফটার এ সার্টেন টাইম এ গ্রুপ ডিসকাশন, আস্ক ইচ গ্রুপ টু প্রেজেন্ট হোয়াট দে ডিসকাসড অ্যান্ড হোয়াট দে উড ডু ইন দ্য সিচুয়েশন ডিপিক্টেড ইন দ্য ইলাস্ট্রেশন, এবং তারা এটা কি করবে, কিছু সময় পরে তারা প্রেজেন্ট করবে ক্লাসে। দ্য প্রেজেন্টেশন শুড বি কন্ডাক্টেড ইন ইংলিশ, এই প্রেজেন্টেশনটা অর্থাৎ ইংলিশে কিন্তু এটা বলতে হবে। ইউ ক্যান হেল্প দেম টু কমিউনিকেট ইন ইংলিশ ডিউরিং দেয়ার প্রেজেন্টেশন, তাদের প্রেজেন্টেশন দেওয়ার সময় টিচার হেল্প করবে সো দ্যাট দে ক্যান communicate in English during their presentation. Complete the activity in 1 or 2 classes, এখানে কিন্তু বলাই আছে একদিন বা 2 দিনে এটা আমাদের কমপ্লিট করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আজকের ক্লাসটি বড় ছিল বিধায় আমি খুবই তাড়াহুড়া করেছি, তারপরেও তোমাদের যদি এটা ভালো লাগে ক্লাসটি বা এই লেসনটি তোমাদের ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরপর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে যাব এবং আমি বিশ্বাস করি যে অ্যাজ এ স্কুল টিচার আই উইল বি এবল টু প্রোভাইড দ্য অ্যাকুরেট ক্লাস, মেনটেনিং দ্য অ্যাকুরেট সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য নিউ কারিকুলাম